Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে আমার হিস্ট্রি ক্লাস আছে, কিন্তু হিস্ট্রি ক্লাসটা শুরু করার আগে তোমাদের নিউ টাইম টেবিল যেটা তোমাদের অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তার পিডিএফটা, সেটা একটুখানি তোমাদের বলে দিই যে আমার ক্লাস কবে কবে আছে বা অন্যান্য স্যার বা ম্যাডামের ক্লাস কবে আছে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই টাইম টেবিলটা, যেটা পিডিএফ তোমাদের অলরেডি বিশ্বজিৎ স্যার দিয়ে দিয়েছেন টেলিগ্রাম আমাদের যে চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল সেইখানে। তো সানডে করে আমার ক্লাস আসবে হচ্ছে 1টার সময় দুপুরবেলা সিএ ক্লাস, ওকে, এবং সন্ধেবেলা 7টার সময় বিশ্বজিৎ স্যার তোমাদের অপশনাল জিওগ্রাফি ক্লাস কিন্তু নেবে। এবং এখানে আমি তোমাদের বলে দিই যে এইটা যে নিউ টাইম টেবিলটা সেট আপ করা হয়েছে সেটা ইউটিউবে ফ্রি ক্লাসের জন্য, ওকে, অনলি ফর ফ্রি ক্লাসের জন্য, WBCS 2022 সালের জন্য। কারণ আমরা পেড ব্যাচ অলরেডি শুরু করছি 15 তারিখ থেকে, এবং সেই পেড ব্যাচে কিন্তু অনেকেই যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদেরকে রিকোয়েস্ট করব তারা অ্যাডমিশনটা নিয়ে নিও। কারণ আমি এইটুকু তোমাদের বলবো সেখানে কিন্তু আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তোমরা পাবে এইখানে ফ্রি ক্লাসের থেকে। অবশ্যই ফ্রি ক্লাসগুলো আমরা রেখেছি, যারা নিতে পারছো না, পেড নিতে পারছো না, ব্যাচে জয়েন করতে পারছো না, তাদের জন্যই এই ক্লাসগুলো রাখা হয়েছে, ফ্রি ক্লাসগুলো। এবং এখানেও কিন্তু সেইভাবেই প্রত্যেকজন স্যার বা ম্যাডাম যারা আছেন সবাই কিন্তু ভালোভাবেই পড়াবেন এখানে। কিন্তু ওখানে মানে পেড ব্যাচের ক্ষেত্রে তোমরা এক্সট্রা স্টাডি মেটেরিয়াল পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, প্লাস যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি লাইভ ক্লাস কিন্তু তোমরা পাবে। কিন্তু ইউটিউবে যেটা ফ্রি ক্লাস হবে এইগুলো কিন্তু সব রেকর্ডেড ক্লাস হবে, ওকে। মানডেতে কিন্তু বিশ্বজিৎ স্যার তোমাদের ক্লাস নেবেন, এটা লাইভ ক্লাস হবে তোমাদের 1টার সময় ইন্ডিয়ান জিওগ্রাফি মাজিদ হোসেনের ওপর ডিপেন্ড করে, এবং মনোরঞ্জন স্যার নেবেন কিন্তু তোমাদের 7টার সময় জিআই ক্লাস, ওকে। আচ্ছা, টিউসডে হচ্ছে আমার ক্লাস আছে 1টার সময় রেকর্ডেড ক্লাস, এটা হিস্ট্রি, ওকে, হিস্ট্রি ক্লাস আছে। যেমন এখন যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। 1টার সময় হিস্ট্রি, আমার ক্লাস আগে হিস্ট্রি ক্লাস ছিল টিউসডে অ্যান্ড ফ্রাইডে, কিন্তু এখন কিন্তু ক্লাসটা হবে, আমার হিস্ট্রি ক্লাস হবে টিউসডে অ্যান্ড থার্সডে, আমি বলে দিচ্ছি তোমাদের। এবং রাত্রিবেলা ইমলি দত্তা ম্যাম নেবেন হচ্ছেন 7টা থেকে ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস হবে, ওকে। ওয়েডনেসডে বিশ্বজিৎ স্যার নেবেন তোমাদের 1টা থেকে লাইভ ক্লাস ইন্ডিয়ান ইকোনমির ওপর, ওকে। এবং অমিত কর্মকার স্যার নেবেন 7টা থেকে হচ্ছে স্ট্যাটিক জিকে থিওরি প্লাস এমসিকিউ ক্লাস। তোমরা জানো ওয়েডনেসডে করে আমার স্ট্যাটিক ক্লাস আসতো, স্ট্যাটিক জিকে ক্লাস আসতো, সেটা এখন থেকে মানে এই সপ্তাহ থেকে আমি নেব না, সেটা অমিত স্যার নেবেন 7টা থেকে, ওকে। সেটা থিওরি প্লাস এমসিকিউ ক্লাস কিন্তু হবে, বোঝা গেল। থার্সডে হচ্ছে মনোরঞ্জন স্যার নেবেন 1টা থেকে লাইভ ম্যাথ ক্লাস, এবং আমার ক্লাস আছে সন্ধ্যে 7টার সময় হিস্ট্রি, এটা কিন্তু রেকর্ডেড ক্লাস, হিস্ট্রি কিন্তু রেকর্ডেড ক্লাস, মানে আমার ক্লাসগুলো কিন্তু সবকটা রেকর্ডেড ক্লাস হবে, ওকে। ফ্রাইডে বিশ্বজিৎ স্যার তোমাদের 1টা থেকে লাইভ ক্লাস নেবেন ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে, এবং ইমলি দত্ত ম্যাম নেবেন 7টা থেকে হচ্ছে ইংলিশ গ্রামারের ওপরে। সায়েন্স আর বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাস আমরা এখনো পর্যন্ত মানে এই অবধি স্টার্ট করতে পারছি না, পরবর্তী ক্ষেত্রে আমরা এটা স্টার্ট করব, ওকে। তো এটা হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাসের যে প্রোগ্রাম সেটার একটা চার্ট, যেটার পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টপার্স গ্রুপ অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, এবং এখানে আমি বলে দিলাম তোমাদের, ঠিক আছে। তাহলে আমার ক্লাস কিন্তু টিউসডে এবং থার্সডে হিস্ট্রি ক্লাস আসবে, এবং সানডে 1টার সময় দুপুরবেলা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন আগেও আসতো এখনও আসবে, শুধু হিস্ট্রি ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে এবং ডেটা চেঞ্জ হয়েছে, বোঝা গেল। তাহলে চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাস করছিলাম, এবং গান্ধিয়ান এরা পার্ট 10 আজকে আমরা আলোচনা করব। সরি, এটা পার্ট 10 হবে না, এটা পার্ট 9 হবে, ওকে, এটা পার্ট 9 হবে। তো 9 আমরা আলোচনা করব।
তো গান্ধিয়ান এরার পার্ট 9-এ আজকে আমরা যে চ্যাপ্টারগুলো আলোচনা করব তার আগে একটুখানি বলে দিই, আমি লাস্ট ক্লাসে কিন্তু মানে এটা ক্লাস 31, এই ক্লাসটা হচ্ছে হিস্ট্রি ক্লাস 31। এর আগে 30 নম্বর ক্লাসে তোমরা জানো আমি বুঝিয়েছিলাম তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড সুভাষচন্দ্র বসু সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, তাই তো? এবং তার আগে কিন্তু গান্ধিয়ান এরার একটা পার্ট এসেছিল, মানে ক্লাস 29। এবং হিস্ট্রি ক্লাস 29 যারা দেখেছো তাদের তো জানো, এবং যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাসটা দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা একটু বুঝতে সুবিধা হবে, কারণ আমি কিন্তু পরপর সাল হিসেবে এগোচ্ছি এবং সেইভাবেই তোমাদের পড়াচ্ছি, যাতে তোমাদের একটার পর একটা ঘটনাটা সাজাতেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। তো গান্ধিয়ান এরা পার্ট 9-এ আমরা লাস্ট পড়েছিলাম কি দেশাই লিয়াকত প্ল্যান, সিআর ফর্মুলা, ঠিক আছে, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তারপর লর্ড ওয়াভেল ভাইসরয় অফ ইন্ডিয়া হিসেবে ইলেক্টেড হলেন। তো এর পরবর্তী ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে কি পিকচারটা এলো, কি ছবিটা আমাদের সামনে এলো, তারপরে কি ঘটনাগুলো ঘটলো সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়ব। এবং এখানে যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকটা টপিক ভীষণ গুরুত্বপূর্ণ ফর WBCS প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সাম, প্রত্যেকটা টপিক থেকে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণ স্টুডেন্টদের মধ্যে গুলিয়েও যায়, এবং এই জায়গাটা একটুখানি বোঝার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু ঘটনা ঘটেছিল এই টাইমটাতে। ওকে, তো লর্ড ওয়াভেল যখন এলেন ভাইসরয় হিসেবে তখন ইন্ডিয়ান পলিটিক্যাল যে সিচুয়েশন কি ছিল তা নিয়ে কিন্তু ডিটেলসে আমি আগের দুটো ক্লাসে কিন্তু আলোচনা অলরেডি করে দিয়েছি। তো এমত অবস্থায় কি হলো, লর্ড ওয়াভেল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সলিউশন খুঁজতে লাগছিল। তোমরা জানো কংগ্রেস চাইছিল কি আনডিভাইডেড ইন্ডিয়া, এবং মুসলিম লীগ চাইছিল কি যে না একটা সেপারেট স্টেট হবে যার নাম হবে পাকিস্তান। তো এটা নিয়ে তো একটা দ্বন্দ্ব প্রথম থেকেই চলছিল, তোমরা জানো, যেখানে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকও সেটা নিয়ে মানে ফেল হলো। তারপরে একটার পর একটা যখনই ব্রিটিশরা নেগোশিয়েট করতে চাইছে কংগ্রেসের সাথে, মুসলিম লীগের সাথে একটা সমঝোতাতে আসতে চাইছে, তখন কিন্তু তারা পারছিল না। এইটাতেই একটা মেন ফ্যাক্টর হয়ে কিন্তু দাঁড়িয়েছিল। তো কারণ তোমরা বললাম আমি তোমাদের সেপারেট পাকিস্তান একটা চাইছিল, তো এই নিয়েই দ্বন্দ্ব ছিল দুটো দলের মধ্যে। তো লর্ড ওয়াভেল কি করলেন, মে মাসের 1945 সালে মে মাসে লন্ডন গেলেন। লন্ডন যাওয়ার পরে উনি কিছু প্রপোজাল নিয়ে গেলেন লন্ডনে, যাতে এই যে একটা মানে দ্বন্দ্ব এই দুটো দলের মধ্যে সেটা যাতে শেষ করা যায়, সেই জন্য উনি কি করলেন, উনি চলে গেলেন লন্ডন। ওকে, তো লন্ডনে গিয়ে LS আর্মি সেক্রেটারি অফ স্টেট ছিলেন উনি, আলোচনা করে একটা রেডিও ব্রডকাস্টের মাধ্যমে একটা প্ল্যান ঘোষণা করলেন। কবে? 14 জুন 1945 সালে, ঠিক আছে, 14 জুন 1945 সালে উনি রেডিও ব্রডকাস্টের মাধ্যমে কিছু প্রপোজালস নিয়ে গেলেন লন্ডনে, এবং সেখানে গিয়ে কিন্তু আলোচনা করে সেক্রেটারি অফ স্টেটের সাথে আলোচনা করে একটা প্রপোজাল বা একটা প্ল্যান ঘোষণা করলেন। একেই আমরা বলি হচ্ছে কি ওয়াভেল প্ল্যান। এবং এটাও অ্যানাউন্স করলেন যে সিমলাতে একটি অল পার্টি কনফারেন্স আয়োজন করা হবে, যেখানে ইন্ডিয়ান লিডার্সদের ইনভাইট করা হবে এবং কনস্টিটিউশন রিলেটেড ম্যাটারটাও কিন্তু সেখানে ডিসকাস করা হবে। তো এটাই হচ্ছে ওয়াভেল প্ল্যান। এবং ওয়াভেল প্ল্যানে কি বলা হয়েছিল, কি পারপাস ছিল, সেটা আমরা পরে পড়ছি। এখানে কি আছে একটুখানি আমরা পড়ে নিই। ফর দ্য এন্ডিং অফ দ্য পলিটিক্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, লর্ড ওয়াভেল তৎকালীন ভাইসরয় ছিলেন, উনি ওয়েন্ট টু ইংল্যান্ড ফর কনসালটেশন। উনি কনসালটেশন করার জন্য ইংল্যান্ডে গেলেন। অন 14th June 1945, লর্ড ওয়াভেল প্রেজেন্টেড আ প্ল্যান থ্রু রেডিও ব্রডকাস্ট। দিস ইজ নোন অ্যাজ ওয়াভেল প্ল্যান। ওকে, কি হলো, টু ইজি দ্য প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড টু অ্যাডভান্স ইন্ডিয়া টুয়ার্ডস আ গোল অফ ফুল সেলফ গভর্নমেন্ট। একটা সেলফ গভর্নমেন্ট তৈরি করার জন্য, একটা কনস্টিটিউশন রিফর্ম করার জন্য, কনস্টিটিউশন তৈরি করার জন্য, এবং যে প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন এটাকে একটা ইজি একটা ওয়েতে আনার জন্য, একটা সলিউশনে আনার জন্য। তো এটা উনি করলেন।
Wavell also expressed his intention to call an all-party conference at Shimla, to which he intended to invite Indian leaders and minority গ্রুপস। বোঝা গেল তাহলে কি বললাম আমি? তাহলে ওয়াভেল প্ল্যানটা যেটা উনি অ্যানাউন্স করেছিলেন কত সালে, ডেটটা মনে রেখো, কোশ্চেনটা পরীক্ষায় দেয় 14 জুন 1945 সালে। তো মেন পারপাস কি হলো, এরপরে আমরা মেন পারপাস পড়ব। মেন পারপাস এখানটার কি হলো, কি কি ছিল এখানে মেন পারপাসটা দেখো। The reconstruction of the Governor General's Executive Council and pending preparation of a new constitution, ঠিক আছে, একটা নিউ কনস্টিটিউশন প্রিপেয়ার করা হবে, যেটা নিয়ে অনেক আন্দোলন অনেক কিছু হয়েছিল, আগে আমি তোমাদের আলোচনা করেছি। সেটাকে প্রিপেয়ার করা হবে এবং রিকনস্ট্রাকশন করা হবে গভর্নর জেনারেলসের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেটা। The Muslims and Hindus would be represented in the council in equal protection। এখানে মানে আমাদের ইন্ডিয়াতে তৎকালীন মুসলিম পপুলেশন ছিল প্রায় 25% টোটাল পপুলেশনে, ঠিক আছে, ইন্ডিয়ার টোটাল পপুলেশনে, কিন্তু তাদেরকে ইকুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে দেওয়া হয়েছিল হিন্দুদের মতো, ঠিক আছে, মানে বলা হয়েছিল যে মুসলিম এবং হিন্দুদের একটা ইকুয়াল প্রপোর্শন কিন্তু দিয়ে দেওয়া হবে কাউন্সিলের ক্ষেত্রে। 3 নম্বর কি বলা হলো, ইট ওয়াজ অ্যাসিওর্ড দ্যাট অল দ্য মেম্বার্স অফ এক্সিকিউটিভ এক্সেপ্ট ভাইসরয় অ্যান্ড কমান্ডার ইন চিফ উড বি ইন্ডিয়ান। ওকে, ভাইসরয় এবং কমান্ডার ইন চিফ ছাড়া বাদ বাকি যত মেম্বার্স থাকবে এই এক্সিকিউটিভ কাউন্সিলের, ঠিক আছে, এই গভর্নর জেনারেলসের এক্সিকিউটিভ কাউন্সিলের সবাই কিন্তু ইন্ডিয়ানস হবে এবং ইন্ডিয়ানস উড হ্যাভ দ্য রাইট টু ফ্রেম আউট দেয়ার কনস্টিটিউশন, এবং ইন্ডিয়ানরা তারা নিজেরা নিজেদের কনস্টিটিউশনটা ফ্রেম করতে পারবে, গঠন করতে পারবে। এই 4টে পয়েন্ট, আরও কিছু পয়েন্ট ছিল সেগুলো লাগবে না, এই 4টে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো কি হলো, এটা মেন পারপাস হলো হচ্ছে ওয়াভেল প্ল্যানে। তো এই যে প্ল্যানটা এটা ডিসকাস করার জন্য 25 জুন 1945 সালে লর্ড ওয়াভেল একটি কনফারেন্স আয়োজন করলেন সিমলাতে, এবং সবার আগে উনি অল পার্টি যে সমস্ত লিডার্স আছে, ঠিক আছে, অল যে পলিটিক্যাল লিডার্স আছে পার্টি, ঠিক আছে, তাদেরকে জেল থেকে রিলিজ করলেন। তাদেরকে কখন ধরেছিল, যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছিল। আমি লাস্টের আগে ক্লাসে মানে 29 নম্বর ক্লাসে তোমাদের বলেছিলাম যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলার সময় কিন্তু অনেক পলিটিক্যাল লিডার্সদের কিন্তু কি করা হয়েছিল, জেলে পুরে দেওয়া হয়েছিল, তাই তো। তো উনি কি করলেন, এই সিমলা কনফারেন্সটাকে একটা ওয়েতে আনার জন্য, একটা নেগোসিয়েশনে আনার জন্য উনি সবার আগে কি করলেন, অল পার্টির যে সমস্ত লিডার্সরা ছিল তাদেরকে কিন্তু রিলিজ করে দিলেন জেল থেকে, যাতে একটা শান্তিপূর্ণভাবে ডিসকাশন করা যায় এই সবার সাথে। কারণ তৎকালীন সময় তোমরা বুঝতেই পারছো যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনের পরে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা মেজরিটি পার্টি হিসেবে লিড করছিল, তাই তো। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে তাদের যে মতামত, সেই মতামত তো তাদের নিতে হবে, তার জন্য তো তাদেরকে জেল থেকে রিলিজ করতে হবে। তো এটাই হচ্ছে এই যে ডিসকাশন করার জন্য লর্ড ওয়াভেল যেটা অ্যানাউন্স করেছিলেন ওয়াভেল প্ল্যানের সময়, সেটাই হলো হচ্ছে 25 জুন 1945 সালে সিমলা কনফারেন্সে। ওকে, তো কি হলো, টু ডিসকাস দ্য প্রভিশনস অফ দ্য ওয়াভেল প্ল্যান আ কনফারেন্স অফ 21 ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার্স ওয়ার ইনভাইটেড। 21 জন পলিটিক্যাল লিডার্স কিন্তু ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে, 21 জন পলিটিক্যাল লিডার্সকে ইনভাইট করা হয়েছিল কোথায়, দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা ছিল হচ্ছে সিমলা। বোঝা গেল। The leaders included Maulana Abul Kalam Azad, who was the president of the Congress at that time. সেই টাইমে মানে 1945 সালে তোমরা আইএনসি সেশনস যখন পড়েছো তখন দেখতে পাবে যে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন কিন্তু প্রেসিডেন্ট। তো সেই সময় উনিও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু কনফারেন্সটা অ্যাটেন্ড করেছিল, কিন্তু আলটিমেটলি ইট কুড নট সাকসিড। এটা কেন সাকসিড হলো না, কেন ফেলিওর হলো, এই ওয়াভেল প্ল্যান বা সিমলা কনফারেন্স যেটা হয়েছিল সেটা কেন ফেলিওর হলো সেটা দেখো কি বলছে। Jinnah made a claim that non-League Muslims should be represented to the Executive Council because only Muslim League has right to represent the Muslims. So it was said that Congress had no right to nominate any Muslim in the Executive Council. এখানে জিন্নাহ
একটা অদ্ভুত রকমের দাবি করে বসলো। কি দাবি করলো? যে সমস্ত নন লীগ মুসলিমস আছে, ঠিক আছে, মানে মুসলিম লীগের আন্ডারে যে সমস্ত মুসলিমরা নেই তাদেরকে কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে রিপ্রেজেন্টেশন দিতে হবে। মুসলিম লীগে যারা মানে মধ্যে নেই তাদেরকে এক্সিকিউটিভ কাউন্সিলের একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে। প্লাস কি বলা হলো, আইএনসি, আমরা দেখেছি যে ইলেকশন যখন হয়েছিল 1937-এ, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু কি করেছিল, তাদেরও যে মুসলিম যে সমস্ত লিডার্সরা ছিল, তাদেরকেও কিন্তু ভোটে দাঁড় করানো হয়েছিল এবং তারাও কিন্তু জিতেছিল। ঠিক আছে, মুসলিম লীগ তো জিতেই ছিল, কিন্তু তারাও কিন্তু এখানে জিতেছিল। এই মুসলিম লিডার্সরা আইএনসির হয়ে যারা কাজ করছে, নট মুসলিম লীগ। তো এখানে জিন্না কি বলল যে কংগ্রেস কিন্তু কোনো রকম মুসলিমকে এক্সিকিউটিভ কাউন্সিলের জন্য নমিনেট করতে পারবে না। ঠিক আছে, নমিনেট করতে পারবে না। এবং সেকেন্ড পয়েন্টে উনি বললেন কি, জিন্না অলসো ডিমান্ডেড আ কমিউনাল ভেটো বাই আস্কিং 2/3 মেজরিটি ইন দ্য প্রপোজ কাউন্সিল। বোঝা গেল তাহলে এই দুটো দাবি একটা অদ্ভুত রকমের দাবি। তোমরা বুঝতেই পারছো যে আইএনসি এটা কোনো রকমভাবেই মেনে নেবে না। তার একটাই কারণ কি, আইএনসি তো নিজেদের যে সমস্ত লিডার্স আছে তাদেরকে তো ভোটে দাঁড় করাবে, কারণ এরপরেই ভোট হবে। 1946-এই আবার একটা কাউন্সিলে ভোট আছে, মানে লেজিসলেটিভ কাউন্সিলে ভোট আছে। তো সেইখানে কি বললো, জিন্না বলল কি, এই যে ভোট যেটা হবে সেখানে মুসলিম লীগ তো দাঁড় করাবে, কিন্তু নন লীগ মুসলিম যারা আছে তারা এক্সিকিউটিভ কাউন্সিলের জন্য একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে। প্লাস আইএনসি কিন্তু কোনো রকম কিন্তু নমিনেট করতে পারবে না মুসলিমসদের ইন এক্সিকিউটিভ কাউন্সিলে। বোঝা গেল তাহলে? তো এই সমস্ত দ্বন্দ্ব হলো। তো অন্যদিকে তো আইএনসি বা মহাত্মা গান্ধী এই জিনিসটা মেনে নিলেন না। তো এই যে একটা ডিসকাশন, শান্তিপূর্ণ ডিসকাশন লর্ড ওয়াভেল চেয়েছিল, দুজনের মধ্যে একটা নেগোসিয়েশন, একটা সমঝোতা করতে চেয়েছিল, সেটা তো আলটিমেটলি হলোই না। উপরন্ত এটাও কিন্তু মানে ওয়াভেল প্ল্যান এবং সিমলা কনফারেন্স কিন্তু ফেল হয়ে গেল। বোঝা গেল তাহলে এটা? নেক্সট দেখো, তারপরে ঠিক দুটো ঘটনা ঘটলো পরপর। এই ঘটনাটা একটুখানি তোমাদের আমি বলে দিই। ঠিক এরপরেই 1945-এর পরেই কি হলো দেখো, লেবার পার্টি কামস টু পাওয়ার ইন ব্রিটেন অন জুলাই 1945। তোমরা এখানে দেখতে পাচ্ছ জুন 25 জুন 1945-এ এটা মানে ফেল হয়ে গেল সিমলা কনফারেন্সটা, এবং জুলাই 1945-এ কিন্তু লেবার পার্টি গভর্নমেন্ট চলে এলো ব্রিটেনে। ঠিক আছে, লিড করে জিতে চলে এলো। মানে লেবার পার্টিতে ক্লিমেন্ট অ্যাটলি হয়ে গেলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যেখানে উইনস্টন চার্চিল ছিলেন। ক্লিমেন্ট অ্যাটলি ওন ম্যাসিভ ভিক্টরি ইন ইলেকশনস অ্যান্ড রিপ্লেস উইনস্টন চার্চিল। ওকে, the new Labour government headed by Clement Attlee as Prime Minister and Lord Pethick Lawrence as the Secretary of the State for India। তাহলে বোঝা গেল কি হলো এখানে লেবার মানে পার্টি চলে এলো, মানে ব্রিটেনের লিড করতে লাগলো, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন ক্লিমেন্ট অ্যাটলি। ঠিক এরপরেই একটা জেনারেল ইলেকশন, ক্লিমেন্ট অ্যাটলি যেই পাওয়ারে চলে এলেন তারপরেই কিন্তু একটা জেনারেল ইলেকশনস কিন্তু হলো জুলাই 1945-এ। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা বুঝতেই পারছো এর মধ্যে শেষ হয়ে গেছে, এবং এরপর লর্ড ওয়াভেল কি করলেন, সেন্ট্রাল এবং প্রভিন্সে একটা জেনারেল ইলেকশন অ্যানাউন্স করলেন, যেটা ডিসেম্বর 1945 থেকে জানুয়ারি 1946 অবধি হবে। এবং এর ওপর ভিত্তি করেই একটা কনস্টিটিউশনাল মেকিং বডি যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা পড়ে থাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো সেইটা তৈরি হবে। তো স্বভাবতই ক্যাম্পেনিং স্টার্ট হলো, এবং এর মধ্যেই কিন্তু লেবার মানে ক্লেমেন্ট অ্যাটলিও চলে এলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হিসেবে। তো কি হলো, এর মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন শুরু হলো। এদিকে আইএনসিও ক্যাম্পেন করতে শুরু করলেন, কংগ্রেসে যারা ইলেকশনে দাঁড়াবে, এবং অপরদিকে কিন্তু মুসলিম লীগরাও কিন্তু এইখানে ক্যাম্পেইন করতে লাগলো যে মুসলিম লীগরাও কিন্তু ইলেকশনে দাঁড়াবে। এরপরে অ্যাজ আ রেজাল্ট হিসেবে কি হলো, আইএনসি এগেইন মেজরিটিতে কিন্তু জিতলো, কিন্তু মুসলিম লীগও কিন্তু এখানে পিছিয়ে থাকলো না। ওকে,
মুসলিম লীগও কিন্তু এখানে জিতেছিল। আর এই ইলেকশনটা সেন্ট্রাল এবং প্রভিন্স এই দুটোতেই কিন্তু হয়েছিল। এখানে যা লেখা আছে সেই লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের জেনারেল ইলেকশনস যেটা হয়েছিল সেটা আমি তোমাদের জাস্ট শর্টে একটুখানি বলছি। এটা কিন্তু বোথ সেন্ট্রাল এবং প্রভিন্সের ক্ষেত্রেও কিন্তু এই ইলেকশনসটা হয়েছিল এবং আইএনসি কিন্তু 102খানা সিটের মধ্যে 57খানা সিটে কিন্তু জিতেছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। অপরদিকে মুসলিম লীগ কিন্তু 30টা সিটে জিতেছিল। এরপর প্রভিন্সের ক্ষেত্র, কারণ আমি তোমাদের বললাম কি যে সেন্ট্রালের ক্ষেত্রেও যেমন ভোট হয়েছিল তেমনি কিন্তু প্রভিন্সের ক্ষেত্রেও ভোটটা হয়েছিল এবং প্রভিন্সের ক্ষেত্রেও কিন্তু আইএনসি কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইউনাইটেড প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আসাম, সেন্ট্রাল প্রভিন্স, ম্যাড্রাস, বিহার, উড়িষ্যাতে কিন্তু জিতেছিল এবং মিনিস্ট্রিও কিন্তু ফর্ম করেছিল। বোঝা গেল? দেখো এবারে আমি পড়ছি, এবারে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি। এক মিনিট, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো, in the winter of 1945-46 the general election in British India were held to elect members of the central as well as provincial legislature। যেটা আমি বললাম যে জেনারেল ইলেকশনটা কিন্তু সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেচার দুখানা জায়গাতেই কিন্তু হয়েছিল। The Muslim League fought the election with straightforward communal slogan, a vote for the League and Pakistan was a vote for ইসলাম। ঠিক আছে, মুসলিম লীগ এখানে একটা কমিউনাল স্লোগান দিতে লাগলো যে তোমরা লীগের হয়ে ভোট দাও, আমরা তোমাদের কিন্তু পাকিস্তানটা দেব, মানে ইসলাম কিন্তু নিয়ে যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তান হবে। বোঝা গেল? As a result of the elections, Muslim League was in a favorable position. INC owned 57 out of 102 seats in Central Legislative Assembly। বোঝা গেল? যেটা তোমাদের বললাম। It formed ministries in all provinces except Sindh, Punjab and Bengal। এই যে আইএনসি জিতলো, সেন্ট্রালেও জিতলো এবং তোমার প্রভিন্সেও জিতলো এবং মিনিস্ট্রি ফর্ম করলো, কিন্তু 3টে জায়গাতে কিন্তু মিনিস্ট্রি ফর্ম করতে পারলো না আইএনসি। কোন 3টে জায়গা? একটা হচ্ছে সিন্ধ, একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে বেঙ্গল। এই 3টে জায়গাতে কিন্তু মুসলিম লীগ ভালো মেজরিটিতে জিতেছিল। Muslim League owned all the 30 Muslim seats in Central Legislative Assembly and formed ministries in only Sindh and Bengal। এই সিন্ধ এবং বেঙ্গলে কিন্তু মিনিস্ট্রিটা ফর্ম করেছিল আইএনসি। তাহলে বোঝা গেল এখানটা। এবং এই যে জিত, একটা তো মুসলিম লীগের এখানে একটা জিত এলো, এই যে জিতটা হয়েছিল সেখানে কিন্তু মুসলিম কমিউনিটি যেটা জিতেছিল, যার ফলে পাকিস্তান গঠনের যে দাবি মোহাম্মদ আলী জিন্নাহ সেটা কিন্তু আরও জোরালোভাবে দেখা গেল। বোঝা গেল তাহলে জেনারেল ইলেকশনটা কি হলো, কোথায় কোথায় কে কে জিতলো। নেক্সট দেখো যে দুটো ঘটনা ঘটলো, আইএনএ ট্রায়ালস মানে রেড ফোর্ট ট্রায়ালস 1946। আমি গতদিনকে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং সুভাষচন্দ্র বসুর পড়িয়েছিলাম সেই ভিডিওর শেষে আমি তোমাদের বলেছিলাম যে আইএনএ ট্রায়ালসটা আমি এখানে রাখিনি 1946-এ। তার একটাই কারণ ছিল যে আইএনএ ট্রায়ালসের সাথেই কিন্তু এই রিন মিউটিনিটা আছে, মানে ঠিক তারপরে। যেহেতু আমি সাল হিসেবে এগোচ্ছি সেই জন্যই কিন্তু আমি ওখানে ওটা রাখিনি, 1945 অবধি বলেই কিন্তু ওখানে আমি থেমে গেছিলাম সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। তো এই জন্য এই ভিডিওতে আমি আইএনএ ট্রায়ালস যেটা হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের বলছি। তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জিতে যাওয়ার ফলস্বরূপ কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অনেক সোলজার্স কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, যেটা আমি তোমাদের গতদিনে বলেছিলাম যে ব্রিটিশরা জিতে গেল, ব্রিটেনরা জিতে গেল ইন্ডিয়ান ওয়ার্ল্ড ওয়ার 2-তে। তারপরে অনেক সোলজার, প্রায় 16,000 সোলজারকে কিন্তু তারা ক্যাপচার্ড করেছিল। ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু নানা চার্জও আনা হয়েছিল। বলা হয়েছিল কি যে তোমরা যে রাজার হয়ে কাজ করছো, মানে রাজার হয়ে খাচ্ছ পড়ছো, সেই রাজাকেই কেন হার্ম করছো। তো এরকম অনেক কিছু এটা বলা হয়, এটা কতটা সঠিক আমি জানি না। যাই হোক, তো এরকমভাবে কিন্তু অনেক চার্জ আনা হয়েছিল। এবং এই যে কেসেস যেটা নভেম্বর 1945 থেকে
ঠিক আছে, মে মাসের 1946 সাল অবধি হয়েছিল। টোটাল 10টা কেস চলেছিল এবং এই কেসগুলো কিন্তু কোনো রকম কোর্টে হয়নি। আইএনএ ট্রায়ালস বলতে কি এই কেস চলছিল, ঠিক আছে, যে তাদেরকে কোন সাজা দেওয়া যেতে পারে, কি হতে পারে। তো এই যে কেসগুলো হচ্ছিল সেই কেসগুলো কিন্তু কোনো রকম কোর্টে হয়নি। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল দিল্লির লাল কেল্লাতে। ঠিক আছে, এই ট্রায়ালসগুলো কিন্তু দিল্লির লাল কেল্লাতে চলছিল, সেই জন্যই কিন্তু এটাকে বলা হয় কি রেড ফোর্ট ট্রায়ালস। ঠিক আছে, দেখো কি বলছে। The officers of the INA were taken to the court martial at the Red Fort of Delhi from November 1945 থেকে May 1946. The three upstrung on 21st November 1945 was first INA trials. ঠিক আছে, তিনটে আপস্ট্রাং হয়েছিল। সেটা কেন হয়েছিল বলছি, এই যে INA ট্রায়ালসের বিভিন্ন যে ট্রায়ালসগুলো হচ্ছিল, যে কেসেসগুলো হচ্ছিল, যে সাজাগুলো দেয়া হচ্ছিল, তাতে কিন্তু অনেক উত্তেজিত জনতা কিন্তু অনেক জায়গায় এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল। এবং আমি তোমাদের বলে দিই, আইএনসিও কিন্তু এটাকে সাপোর্ট করেছিল যে এইগুলো অবিচার করা হচ্ছে, এই জিনিসগুলো অবিচার করা হচ্ছে, যে তাদের বিরুদ্ধে এই যে ঘটনা মানে এই যে চার্জেসগুলো আনা হচ্ছে সেইগুলো কিন্তু একদমই ঠিক নয়। এবং বিভিন্ন আইএনএ মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিভিন্ন মুভমেন্ট হয়েছিল বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, এই 10টা ট্রায়ালের উপর ভিত্তি করে। এবং আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধী কিন্তু এটাকে সাপোর্টও করেছিল। বোঝা গেল? তো এই আইএনএ ট্রায়ালস অ্যান্ড জয়েন্ট কোর্ট ম্যাটেরিয়াল অফ কর্নেল প্রেম সেগল, কর্নেল গুলবক্ত সিং ধিলন এবং মেজর জেনারেল শাহনওয়াজ খান। ঠিক আছে, প্রথম আপস্ট্রাং হলো হচ্ছে 21শে নভেম্বর 1945 সালে। এদের যখন একটা ট্রায়ালস হচ্ছিল বা কেস চলছিল, যখন এদেরকে করা হয়েছিল মানে কোর্টে পেশ করা হয়েছিল, সেই হিসেবে কিন্তু একটা আপস্ট্রাং হয়েছিল 21শে নভেম্বর 1945 সালে। In February 1946, when A. Rashid Ali of the INA was sentenced to 7 years in jail. Okay, and the third one is upstrung on 18th February 1946, Royal Indian Navy revolt. এই তিনটে মেন আপস্ট্রাং কিন্তু হয়েছিল, উত্তেজনা কিন্তু সেইখানে ঘটেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এটা বলা হয় যে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যাদেরকে তখন ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল, মানে জেলে যাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু ছেড়েও দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে জেল থেকে রিলিজও কিন্তু করে দেওয়া হয়েছিল তাদেরকে, তাদের লাইফ টাইম কিন্তু ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়নি। ঠিক আছে, এটা বলা হয় পরবর্তী ক্ষেত্রে। তো এরপরে হলো, দেখো এরপরে হলো হচ্ছে কি রিন মিউটেনি 1946-এ। দেখো এইগুলো থেকে আমি তোমাদের বোঝাচ্ছি যে কি বোঝানো ফলে তোমাদের কি হচ্ছে, জিনিসটা মাথায় ঢুকছে এবং কিছুটা তোমরা বুঝতে পারছো, ছবিটা বুঝতে পারছো। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের প্রিলিমিনারিতে বা মেন্সে বলো একদম ফ্ল্যাট কোশ্চেন, মানে মেন্সের ক্ষেত্রে না, প্রিলিমিনারি ক্ষেত্রে ফ্ল্যাট কোশ্চেনই দেবে, মেন্সের ক্ষেত্রে হয়তো কোশ্চেন কিছুটা ঘুরিয়ে তোমাদের দিয়ে দিতে পারে। তো সেটার জন্যই কিন্তু আমি ওই মেন্সের জন্য বলতে পারো এরকম কিন্তু এত গল্প তোমাদের বলছি। জিনিসটা ভালো করে শোনো, শুনে নিয়ে বোঝো, বুঝে নিয়ে তোমাদের কাছে যা বই আছে সেই বই কিন্তু তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। বোঝা গেল? এবং আমি এখানে ম্যাক্স টু ম্যাক্স ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের আমি গল্প বলার সাথে সাথে ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাও, যাতে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। ওকে, দেখো, on February 18, 1946, a section of non-commissioned officers and sailors known as ratings serving in the Royal Indian Navy mutinied against the British officer. ঠিক আছে, এই যে রিন মিউটিনি যেটা আমরা বলি রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি 1946 সালের 18ই ফেব্রুয়ারি হয়েছিল। কোশ্চেনটা প্রিলিমিনারিতে মেন্সে বারবার দিয়েছে যে রিন মিউটিনি কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এটা বোম্বেতে। জাহাজটা বা শিপটার নাম কি ছিল? HMIS তলওয়ার। বোঝা গেল? তো এই যে রিন মিউটিনি কোথায় হয়েছিল, কবে হয়েছিল, জাহাজের নাম কি ছিল, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিলিমিনারিতে এবং মেন্সে তোমাদের দিয়েছে। তো এই যে ইন্ডিয়ান নেভিরা কেন করলো, তারা একসাথে মিউটিনাইড হলো কেন, এগেনস্ট ব্রিটিশ
অফিসার্স। তার কারণ হচ্ছে তাদের মধ্যে কিন্তু অনেক কিছু ভেদাভেদ করা হতো, তাদেরকে ভালো রকম ফুড দেয়া হতো না, খাবার দাবার ভালো দেয়া হতো না, বিশেষত রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল, একটা জাতিভেদ একটা প্রথা ছিল, মানে জাতিভেদ একটা ভেদাভেদ ছিল, ঠিক আছে। ইউরোপিয়ানসদের অনেক বেটার মানে কি বলবো অপরচুনিটি দেওয়া হতো, কিন্তু আমাদের ইন্ডিয়ানস যে সমস্ত নেভিরা ছিল তাদেরকে কিন্তু অতটাও কিন্তু ভালো মতো মানে খাবার বলো স্যালারি বলো সেগুলো কিন্তু দেওয়া হতো না। এই যে একটা আইএনএ একটা মুভমেন্ট চলছিল, ঠিক তারপরেই কিন্তু এই হিসেবেও কিন্তু একটা এই মিউটিনিটা শুরু হলো ব্রিটিশ অফিসারদের এগেনস্টে, ঠিক আছে। এই যে ডিসক্রিমিনেশন, এই যে ভেদাভেদ, সেটা কিন্তু সেটার জন্য The mutinies started as a strike by the ratings to protest against the hardship regarding pay, যেটা তোমাদের বললাম যে স্যালারিটা দেওয়া হতো, ফুড বিভিন্ন পচা ফুড কাঁচা ফুড এই জিনিসগুলো তাদেরকে খেতে দেওয়া হতো, রেসিয়াল ডিসক্রিমিনেশন, ঠিক আছে, একটা জাতিগত একটা ভেদাভেদ কিন্তু করা হতো। ইউরোপিয়ানসদের একটা ভালো চোখে দেওয়া হতো, তাদের জন্য বেটার অনেক কিছু থাকতো, কিন্তু ইন্ডিয়ানসদের ক্ষেত্রে কিন্তু সেইভাবে ছিল না। In the same night, a naval central strike committee was created by the ratings. This committee was presided by signalman M.S. Khan এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কে মাদান সিং। তাহলে বোঝা গেল রিন মিউটিনিটা কেন হয়েছিল, কিন্তু মানে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল এরা কিন্তু এটাকে সাপোর্ট করেনি, মানে আইএনসি মুসলিম লীগ কিন্তু সাপোর্ট করেনি রিন মিউটিনিকে, মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল কিন্তু ক্রিটিসাইজ করেছিল এই রিন মিউটিনিকে, তারা কিন্তু এই জিনিসটাকে খুব একটা সাপোর্ট করেনি। ওরা কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে ট্রায়ালস হয়েছিল সেটাকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে একটা মুভমেন্ট শুরু হয়েছিল 1946 সালে সেটাকে সাপোর্ট করেছিল, কিন্তু রিন মিউটিনির ক্ষেত্রে কিন্তু এটাকে সাপোর্ট করেনি। বোঝা গেল? তাহলে আমি তোমাদের রিন মিউটিনি সম্পর্কে বলে দিলাম। চলো এরপরে হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্যাবিনেট মিশন 1946, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে। তো আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ, ব্রিটেনের লেবার গভর্নমেন্ট চলে এসেছে, যার পিএম ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। তো এরপরেই অ্যাটলি কি করলেন, কোনো রকম সময় নষ্ট করলেন না, যে সমস্ত পার্টি আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে পাওয়ারটাকে যাতে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে ইন্ডিয়াতে ট্রান্সফার করে দেওয়া হয়, সেটার চেষ্টা উনি করতে শুরু করলেন এবং উনি মোট 3 জন ব্রিটিশ সদস্যকে ইন্ডিয়াতে পাঠালেন। বোঝা গেল? এবং এই 3 জনই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার্স ছিলেন, সেই জন্যই কিন্তু এই মিশনের নামটা দেওয়া হয়েছিল কি ক্যাবিনেট মিশন। দেখো কি বলছে, Once the elections were over, the Attlee government lost no time in starting negotiations with the leading parties. তখন তো লিডিং পার্টিস কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, ওদিকে মুসলিমরাও কিছু কিছু জায়গাতে লিড করছিল, তো তাদের সাথে একটা নেগোসিয়েশন করা দরকার আছে এবং পাওয়ারটাকে ট্রান্সফার করতে হবে, সেটারই চেষ্টা করতে লাগলেন। It sent 3 British cabinet ministers to India to find ways and means of peaceful transfer of power in India. Peaceful transfer করার জন্য, একটা শান্তিপূর্ণ মানে ট্রান্সফার করার জন্য পাওয়ারটাকে, ক্ষমতাটাকে ট্রান্সফার যাতে করা যায়। It came to be known as cabinet mission. এবং এই মেম্বার্স কারা কারা ছিলেন, যেটা নিয়ে পরীক্ষায় মানে প্রচুরবার কোশ্চেন দিয়েছে, প্রিলিমিনারিতে তো দিয়েছে ছেড়েই দাও, মেন্সে কিন্তু প্রচুরবার কোশ্চেন দিয়েছে। এবং আজকে কিন্তু আমি এখানে এমসিকিউ যেখানে রেখেছি সেখানে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গাতে দিয়েছে, শুধুমাত্র আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে নয়, এসএসসি বলো বা ইউপিএসসিতে কিন্তু আইএস পরীক্ষাতেও কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো কে? পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। এবং বিশেষত তোমরা যারা ইউপিএসসি পড়ো তারা জানো যে এই ক্যাবিনেট মিশন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে ইউপিএসসিতে। বোঝা গেল? তো এই পেথিক লরেন্স কে ছিলেন? সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড এবং এভি আলেকজান্ডার ছিলেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরাল্টি। ওকে, এবং এই 3 জনই কিন্তু ছিলেন কারা? ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার্স। ওকে, ক্যাবিনেট মিনিস্টার্স।
এনারা তিনজনই তাই ছিলেন। তো এইটার জন্যই কিন্তু এই মিশনটার নাম দেওয়া হয়েছিল কি ক্যাবিনেট মিশন 1946। বোঝা গেল? তো এই মিশনের অবজেক্টিভস কি ছিল? অবজেক্টিভস ওয়্যার objective কি to find ways and means of peaceful transfer of power in India and to settle the constitutional issues। ঠিক আছে, একটা কনস্টিটিউশনাল বডি গঠন করা হবে, কনস্টিটিউশনাল যে সমস্ত ফ্রেম আছে, কনস্টিটিউশন যে ফ্রেম আছে ইন্ডিয়ার জন্য সেটা করা হবে, এবং মোস্ট যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কি কিভাবে পিসফুল একটা ট্রান্সফার করা যায় পাওয়ারটাকে ইন্ডিয়ার হাতে, সেটা ডিসকাস করা হবে। বোঝা গেল? এবং on 24th March 1946 the three cabinet ministers arrived in New Delhi and held prolonged discussion with the viceroy and various Indian leaders। বোঝা গেল? The mission spent some 3 weeks, 3 সপ্তাহ ওনারা ছিলেন, but could not arrive any agreed solution, কোনো রকম সলিউশনেই কিন্তু আসতে পারলেন না। ঠিক আছে, কেন পরে বলছি। Congress wanted a united India where Muslim League wanted a separate homeland for the Indian Muslims। বোঝা গেল কি যে কংগ্রেস চাইছিল যে ইউনাইটেড একটা ইন্ডিয়ান, সবাই একসাথে, হিন্দু মুসলিম সবাই একটা একসাথে থাকবে, কোনো রকম সেপারেট কোনো কিছু করা হবে না। অন্যদিকে মুসলিম লীগ কি চাইছিল? মুসলিম লীগ চাইছিল তো জানোই তোমরা যে ডিমান্ড ফর পাকিস্তান, তো সেটার জন্য একটা কিন্তু কন্ট্রারি শুরু হয়ে গেল কিন্তু অলরেডি। Once again, the Congress and the Muslim League could not come to any agreement on the fundamental issues of partition of India। আবারও কিন্তু কোনো রকম এগ্রিমেন্টে, কোনো রকম সমঝোতাতে কিন্তু আসতে পারলো না মুসলিম লীগ এবং কংগ্রেস। ফাইনালি এই যে মিশন, এই যে ক্যাবিনেট মিশন, এবং ক্যাবিনেট মিশনে যে সমস্ত মিনিস্টার্স এসেছিল, যে 3 জন মিনিস্টার্স এসেছিল, তারা কি ডিসাইড করলো? তারা ডিসাইড করলো কি টু পুট ফরওয়ার্ড হোয়াট দে কনসিডার টু বি দ্য বেস্ট পসিবল প্রপোজাল। যে তারা বলল যে তোমরা তো কোনো রকম নেগোসিয়েশনে আসতে পারছো না, তো আমি কি করব, তোমাদের ক্ষেত্রে যেটা বেস্ট প্রপোজালস হবে, পসিবল প্রপোজালস হবে, সেটাই কিন্তু আমরা ডিসাইড করব, আমরা তৈরি করব এবং সেটা জানাবো। ঠিক আছে, সো ফাইনালি ইট অ্যানাউন্সড ইটস ওন রিকমেন্ডেশনস, মানে ইটস ওন বলতে ক্যাবিনেট মিশনের যে 3 জন সদস্য ছিলেন তাদের নিজস্ব যে রিকমেন্ডেশন দিলেন কবে? 16 মে 1946-এ, এবং বিকেম নোন অ্যাজ ক্যাবিনেট মিশন প্ল্যান। তো এটাই হচ্ছে কি ক্যাবিনেট মিশন প্ল্যান নামে পরিচিত। ক্যাবিনেট মিশন এলেন এবং ক্যাবিনেট মিশন প্ল্যান নামেই পরিচিত, এবং এটাই হচ্ছে 1946 সালে যেটা হয়েছিল। তাহলে বোঝা গেল এটা কি হলো, কি কি মানে কি করা হলো বা কবে এলো সেই জিনিসটা। এবার দেখি যে ক্যাবিনেট মিশন প্ল্যানটা লঞ্চ করা হয়েছিল সেখানে কি রিকমেন্ড করেছিল ক্যাবিনেট মিশনস, যে ক্যাবিনেট মিনিস্টার্সরা এসেছিল যে 3 জন, তারা কি রিকমেন্ড করেছিল দেখো। An undivided India and tone down the Muslim League's demand for a separate Pakistan। ওকে, কি হলো দেখো। It also provided for formation of Constituent Assembly on democratic principle of population। A Constituent Assembly will be formed of the representative of provisional assemblies and the princely state। সবকটা ডিসকাস করছি। All subject other than the union subject and all the residuary power would be vested in the province। তো কি হলো দেখো, এই যে ইম্পর্টেন্ট যে সমস্ত রিকমেন্ডেশন ওরা দিল, এরপরেও কিন্তু আর একটা মোস্ট ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন ক্যাবিনেট মিশনস প্ল্যানে কিন্তু ছিল। কি রিকমেন্ডেশন ছিল? প্রভিনশনাল গ্রুপিং। ঠিক আছে, ওটা আমি আলাদা জায়গায় তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর একটা রিকমেন্ডেশন কি ছিল, এটা ই নাম্বার দিয়ে দিচ্ছি আমি, প্রভিনশিয়াল গ্রুপিং। এই প্রভিনশিয়াল গ্রুপিং এর ক্ষেত্রে 3টে সেকশনে ভাগ করা হলো। কি কি সেকশন হলো দেখো। সেকশন এ, সেকশন এ, এই সেকশন এ তে কি হলো, কোন কোন জায়গায় ছিল দেখো, মানে প্রভিনশিয়াল ছিল যে সমস্ত স্টেট, কোন কোন স্টেট ছিল দেখো, ম্যাড্রাস, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, বোম্বে,
বিহার, উড়িষ্যা সেকশন এ তে। সেকশন বি, সেকশন বি তে কি হলো? পাঞ্জাব, সিন্ধ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান এবং সেকশন 3 বা সেকশন সি। ওকে, এখানে থাকলো হচ্ছে আসাম অ্যান্ড বেঙ্গল। বোঝা গেল প্রভিন্সিয়াল গ্রুপিং। এটাও কিন্তু ওই ক্যাবিনেট মিশন প্ল্যানের একটা অন্যতম রেকমেন্ডেশন দিয়েছিল কি প্রভিন্সিয়াল গ্রুপিং, একটা গ্রুপ সৃষ্টি করা হয়েছিল। সেকশন এ তে এই গ্রুপ বা এই স্টেটসগুলো থাকবে, সেকশন বি তে এই প্রভিন্সগুলো থাকবে, সেকশন সি তে এই প্রভিন্সগুলো থাকবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই জিনিসটা প্রভিন্সিয়াল গ্রুপিং মানে একটা 3 টায়ার একটা ফেডারেশন প্রপোজ করেছিল এই ক্যাবিনেট মিশন, যেখানে কি ইউনিয়ন থাকবে, সেকশনস বা গ্রুপস থাকবে এবং প্রভিন্স থাকবে। এবং এই প্রভিন্সের হাতে কিন্তু ম্যাক্সিমাম যে পাওয়ার, এই যে স্টেটগুলো, এই স্টেটগুলোর হাতে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটা থাকবে। ঠিক আছে, ইউনিয়নের হাতে কম পাওয়ার থাকবে, এই যে গ্রুপসের হাতে তার থেকে একটু বেশি পাওয়ার থাকবে। এবং মোস্টলি এই যে প্রভিন্সগুলো আছে, ম্যাড্রাস, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, এইগুলোর হাতে কিন্তু মোস্ট পাওয়ারটা থাকবে এবং তারা নিজেদের কনস্টিটিউশন তৈরি করতে পারবে, নিজেদের কনস্টিটিউশন তৈরি করে গ্রুপ করতে পারবে, গ্রুপ করে তারা একটা ডিসিশন জানাতে পারবে, সেটা মানে ওই ডিসিশনটা বলো বা ওই কনস্টিটিউশনটা বলো ইউনিয়নের ক্ষেত্রে জারি হবে। এবং এটাও বলা হলো যে 5 বছর পর মানে আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স যদি কোনো গ্রুপ চায় তো তাদের সেকশনটা চেঞ্জ করতে পারে। মানে কি, ধরো 5 বছর পরে বেঙ্গল বললো যে আমি সেকশন সি তে না, আমি সেকশন বি তে আসবো, বা উড়িষ্যা বললো আমি সেকশন সি তে আসবো। তো এরকমভাবে গ্রুপ কিন্তু তারা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, গ্রুপ যদি চেঞ্জ করতে চায় তো তারা চেঞ্জ করতে পারে। তো এটা একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রভিন্সিয়াল গ্রুপিং। এটা আমি ওখানে দিইনি, এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই যে একটা গ্রুপ করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল আমি বলছি একটু পরে, যে এই ক্ষেত্রে ইলেকশনের ক্ষেত্রে অনেক গন্ডগোল হয়েছিল এবং এই প্রভিন্সিয়াল গ্রুপিং কিন্তু মেন মানে এটা ছিল। এছাড়াও তারা করেছিল কি আনডিভাইডেড ইন্ডিয়া, আনডিভাইডেড ইন্ডিয়া কিন্তু বলা হয়েছিল। এবং ক্যাবিনেট মিশন প্ল্যানে কিন্তু এটাও বলা হয়েছিল, কিন্তু তারা কিন্তু পাকিস্তান প্রপোজালটাকে কিন্তু রিজেক্টও করেছিল এই ক্যাবিনেট মিশন প্ল্যানে। ঠিক আছে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে ডেমোক্রেটিক প্রিন্সিপাল অফ পপুলেশনের উপর ভিত্তি করে। আচ্ছা, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ হবে, ঠিক আছে, এবং প্রিন্সলি স্টেটস হবে। এবং এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে ডেমোক্রেটিক প্রিন্সিপাল অফ পপুলেশনের উপর ভিত্তি করে, সেখানে প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি থাকবে, ঠিক আছে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থাকবে, সেখানে হচ্ছে 293 মেম্বার্স। এবং প্রিন্সলি স্টেট যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কত, 93 মেম্বার্স এটা থাকবে। ঠিক আছে, পরের দিনকে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে বলবো, কারণ এর সাথে যেহেতু রিলেটেড আছে, আমরা কনস্টিটিউশনেও পড়েছি, এর সাথে যেহেতু রিলেটেড আছে সেটা আমি নেক্সট দিনকে বলবো। তো বোঝা গেল তাহলে এই জিনিসগুলো কিন্তু থাকবে। এবং অল সাবজেক্ট আদার দ্যান ইউনিয়ন সাবজেক্ট অল দ্য রেসিডুয়ারি পাওয়ার্স উড বি ভেস্টেড ইন দ্য প্রভিন্স। মানে কি, তারা প্রভিন্সকে এই যে 3টে সেকশনে যে প্রভিন্সগুলো হয়েছিল সেই প্রভিন্সকে ম্যাক্সিমাম পাওয়ারটা দিয়ে দিল এই ক্যাবিনেট মিশন প্ল্যানে, রিকমেন্ড করলো ম্যাক্সিমাম পাওয়ারটা ওদের ওপরে থাকবে। তারপরে সেখান থেকে গ্রুপস হবে, তারপরে সেখান থেকে ইউনিয়নসের ওপরে বা সেন্ট্রালের ওপরে থাকবে। বোঝা গেল তাহলে? চলো, এরপরে এর তো একটা রিয়াকশন হবেই, বুঝতেই পারছো ক্যাবিনেট মিশন প্ল্যানের তো একটা রিয়াকশন হবেই। তো কি হলো রিয়াকশনটা, এই যে একটা ডিসপ্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন করা হলো এখানে, দেখো কি বলছে, The Congress accepted the proposals related
to the Constituent Assembly, but since the Muslim League had been given disproportionate representation, if rejected the idea of the interim government. বলছি একটু পরে বোঝাচ্ছি। Congress also rejected the idea of a weak center and division of India in small states. The Muslim League first approved the plan, but when Congress declared that it could change the scheme through its majority in the Constituent Assembly, they rejected the plan, and on the contrary, it failed. তো কি হলো, এই যে ডিসপ্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন মানে কি, তোমাদের বললাম সেকশন বি তে তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন স্টেট আছে। সেকশন বি তে আছে পাঞ্জাব মানে সিন্ধ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং বালুচিস্তান, এবং সেকশন সি তে আছে কি আসাম এবং বেঙ্গল। তো এই যে সেকশন বি এবং সেকশন সি, এই যে দুটো সেকশনে কিন্তু তোমরা বুঝতেই পারছো মুসলিম মেজরিটি এরিয়া কিন্তু এইগুলো ছিল। কারণ আমি ইলেকশনের ক্ষেত্রেই তোমাদের বলেছিলাম যে আইএনসি যখন ইলেকশন হয়েছিল এই যে সিন্ধ, পাঞ্জাব, বেঙ্গলে কিন্তু মানে মুসলিমরা কিন্তু মুসলিম লীগ কিন্তু মেজরিটিতে জিতেছিল, এবং আইএনসি যেখানে সেন্ট্রালের ক্ষেত্রে জিতেছিল সেইখানে কিন্তু মানে মিনিস্ট্রি ফর্ম করেছিল এই সিন্ধ, পাঞ্জাব, বেঙ্গল ছাড়া। বোঝা গেল? তো এইখানেও কিন্তু গ্রুপিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হলো। তো এটা হচ্ছে মুসলিম মেজরিটি এরিয়া ছিল। তো আফটার 5 ইয়ার বা 10 ইয়ার জিন্না ইন্ডিয়া থেকে যে মানে এই যে গ্রুপিংটা হয়েছে 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, জিন্না ভাবলো কি, জিন্না ভাবলো যে এটা 5 বছর পর বা 10 বছর পরে আমি এই গ্রুপসগুলোকে আরও মেজরিটি মুসলিমস নিয়ে এসে একটা আলাদা পাকিস্তান স্টেট গঠন তো অবশ্যই করব, এবং সেটা আরও বড় করে গঠন করা হবে। বোঝা গেল? তো এইভাবেই শুরু হলো হচ্ছে একটা মতভেদে পার্থক্য, এবং ক্যাবিনেট মিশন এই যে গ্রুপিংস যেটা আমি তোমাদের বললাম যেটা রিকমেন্ড করেছিল তারা, এটা কম্পালসারি না ডিক্লেয়ার করলো। কারণ অন্যদিকে মহাত্মা গান্ধী বলেছিল যে তোমরা তো এই গ্রুপিংসটা করছো, ক্যাবিনেট মিশনকে বলা হয়েছিল আইএনসি এবং মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই যে গ্রুপিংসটা করা হচ্ছে এটার জন্য কিন্তু একটা ভেদাভেদ চলে আসবে, এটার জন্য কিন্তু একটা ভেদাভেদ চলে আসবে হিন্দু মুসলিমের মধ্যে। তো এই গ্রুপিংসটা তোমরা কিন্তু কম্পালসারি করো না, যে এই গ্রুপিংসটা কম্পালসারি করতে হবে। তো একাধারে কিন্তু দেখতে গেলে এই যে মহাত্মা গান্ধীর যে কথা, আইএনসির যে প্রপোজাল, সেটা কিন্তু ক্যাবিনেট মিশন কিন্তু মানে মেনে নিয়েছিল। ঠিক আছে? অন্যদিকে যেই এই জিনিসটা ক্যাবিনেট মিশন মেনে নিয়েছিল, অন্যদিকে কিন্তু মুসলিম লীগ কিন্তু ক্যাবিনেট মিশনের এই যে গ্রুপিংসটা কম্পালসারি নয় জেনে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করলো না। প্রথমে কিন্তু মুসলিম লীগ অ্যাকসেপ্ট করেছিল, এই যে তোমাদের বললাম মুসলিম লীগ ফার্স্ট অ্যাপ্রুভড দ্য প্ল্যান। কারণ আমি তোমাদের বললাম যে জিন্না ভেবেছিল যে 5-10 বছর পরে আরও বড় একটা পাকিস্তান স্টেট তারা করতে পারবে, এই প্রভিন্সগুলো এ করে নেবে। তো জিন্না ভেবেছিল যে এই যে গ্রুপিংসগুলো ক্যাবিনেট মিশনসের ক্ষেত্রে বলা হয়েছিল সেই গ্রুপিংসগুলো পার্মানেন্ট, ঠিক আছে, কম্পালসারি, এগুলো করতেই হবে। কিন্তু অন্যদিকে মহাত্মা গান্ধী বা আইএনসি যখন এই জিনিসটাকে রিজেক্ট করলো, যে বললো যে না এটা হলে আমরা ক্যাবিনেট মিশন মেনে নেব না, তখন কিন্তু ক্যাবিনেট মিশনসের যে সদস্যরা ছিলেন তারা বললেন যে না এটা কম্পালসারি না, এবং তার আগেও কিন্তু ওনারা বলেছিলেন এটা কিন্তু কম্পালসারি না। তো এটার ক্ষেত্রে কিন্তু মুসলিম লীগও অ্যাকসেপ্ট করলো না, এরপরেই শুরু হলো সেই দ্বন্দ্বটা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এবং আর একটা কারণেও কিন্তু আইএনসি এইটা রিজেক্ট করেছিল, সেটা কি উইক সেন্টার এবং ডিভিশন অফ ইন্ডিয়া ইন স্মল স্টেটস। তোমাদের বললাম যে প্রভিন্সগুলোতে মানে স্টেটগুলোতে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, অনেক বেশি রেসিডুয়ারি পাওয়ার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেন্ট্রালে কিন্তু অত মানে রেসিডুয়ারি পাওয়ারটা কিন্তু সেন্ট্রালের হাতে ছিল না। তো এটার ক্ষেত্রে কংগ্রেস প্রথম দিকে এই জিনিসগুলো মেনে নেয়নি, রিজেক্ট করেছিল ক্যাবিনেট মিশন প্ল্যানকে। কিন্তু যখনই ক্যাবিনেট মিশন বলল যে গ্রুপিংসটা কম্পালসারি নয়, তখন কিন্তু আইএনসি এই ক্যাবিনেট মিশন প্ল্যান কিন্তু মেনে নিয়েছিল। এবং আইএনসি এটাও চিন্তা করেছিল, মহাত্মা গান্ধী এটাও ভেবেছিলেন যে এই প্ল্যানটা একটা কম্প্যাক্ট প্ল্যান, এর আগে এরকম সুন্দর একটা প্ল্যান বলো এরকম কিন্তু হয়নি, একটা গুড প্ল্যান এটা হয়নি। সেই জন্য কিন্তু কংগ্রেস আগস্ট 1946-এ কিন্তু অ্যাপ্রুভও করেছিল ক্যাবিনেট মিশন প্ল্যানটাকে, কিন্তু মুসলিম লীগ কিন্তু কোনো রকমভাবেই অ্যাপ্রুভ করেনি, অ্যাকসেপ্ট করেনি। তার ফলে কিন্তু ক্যাবিনেট মিশনেও কিন্তু ফেল হয়েছিল। ওকে,
দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন ডে। কি হলো দেখো, ডিরেক্ট অ্যাকশন ডে 16 আগস্ট 1946, যেটা ইতিহাসে সব থেকে বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিন ছিল। কনস্টিটিউয়েন্ট ইলেকশন হয়েছিল 1946 সালে, যেটা আমি তোমাদের বললাম যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেকশন হয়েছিল, প্রভিন্সেও ইলেকশন হয়েছিল। এবং মুসলিম লীগ বলেছিল কি পাকিস্তান যদি তোমরা চাও তাহলে মুসলিম লীগকে ভোট দাও, যেটা অলরেডি বলেছি যে কত ভোটে মুসলিম লীগ সেখানে জয়যুক্ত হয়েছিল বা আইএনসি কত ভোটে জয়যুক্ত হয়েছিল সেটা আমি তোমাদের বললাম একটু আগেই। এরপর ক্যাবিনেট মিশন এলো এবং সেটা মুসলিম লীগ প্রথমে অ্যাকসেপ্ট করেছিল ঠিকই, কিন্তু পরে কিন্তু গ্রুপিং কম্পালসারি না বলে রিজেক্ট করে দিয়েছিল। তো এমতাবস্থায় জুলাই 1946 সালে জিন্না ডিরেক্ট অ্যাকশন ডে লঞ্চ করবে সেটা অ্যানাউন্স করলো, মানে একটা ওয়ার্নিং দিল যে এই ক্যাবিনেট মিশনে তো এই পাকিস্তান প্রস্তাবটাকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং গ্রুপিংটাকে কম্পালসারি করা হয়নি। তো সেটার জন্য জিন্না বলল যে না, আর তো চুপ থাকা যায় না। তো মুসলিম যে পাওয়ার কতটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী জিন্না দেখাতে চেয়েছিলেন কি যে আইএনসিকে এবং ব্রিটিশ সরকারকে যে মুসলিমদের পাওয়ার কতটা, যে তারা কি করতে পারে। তো সেটার জন্যই কিন্তু উনি কি করলেন, জুলাই 1946 সালে, ঠিক আছে, জুলাই 1946 সালে একটা ওয়ার্নিং দিলেন যে আমি 16ই আগস্ট 1946 সালে একটা ডিরেক্ট অ্যাকশন ডে কিন্তু মানে অ্যানাউন্স করলো কি ডে কিন্তু লঞ্চ করব এবং পাকিস্তান গঠনের জন্য মুসলিমরা কি কি করতে পারে সেটা কিন্তু উনি দেখাবেন, মানে বলেছিলেন সেরকম একটা ওয়ার্নিং কিন্তু দেওয়া ছিল, মানে মুসলিম পাওয়ার কতটা অ্যাকচুয়ালি। এবং তখন বেঙ্গলে এইচ.এস. সুরওয়ার্ডি ছিলেন এবং অনেকটাই উস্কে দিয়েছিল কিন্তু এই কলকাতা, মানে অনেকটাই উস্কে দিয়েছিল এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল এবং এই দাঙ্গাটার ছাপ কিন্তু মেনলি বেঙ্গলে, বিশেষত কলকাতাতে পড়েছিল। কলকাতা অনেক জায়গায়, কলেজ স্ট্রিট বলো, রাজাবাজার বলো, এই বিভিন্ন জায়গায় কিন্তু এই দাঙ্গাটা, কারণ তোমাদের বললাম যে বেঙ্গলে, তারপরে হচ্ছে আসামে, এই সমস্ত জায়গাতে মুসলিম মেজরিটিটা অনেক বেশি ছিল এবং সেখানকার মুসলিম যে সিএম ছিলেন এইচ.এস. সুরওয়ার্ডি, উনি কিন্তু অনেকটা পরিমাণেই কিন্তু সেই সময় উস্কে দিয়েছিলেন মুসলিমদের এবং তাদেরকে মানে উস্কানো হচ্ছিল এইভাবে, বিভিন্ন জায়গায় তারা জমায়েত করছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তারা যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল তাদেরকে মসজিদে মানে ঢুকিয়ে নিয়ে তাদেরকে বলা হচ্ছিল যে এইভাবে দাঙ্গাটা করা যেতে পারে। তো এই রকম কিন্তু অনেকটা উস্কানোর ব্যাপারটা ছিল এবং কলকাতার অনেক জায়গাতে কিন্তু এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সেটা সুস্পষ্টভাবে কিন্তু পড়েছিল। মুসলিম লীগ বিভিন্ন র্যালি করেছিল, যেটা সব থেকে লার্জেস্ট এভার মুসলিম র্যালি ইন বেঙ্গল বলা হয়, ঠিক আছে। এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় কমিউনাল রিয়টসও কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং 6000-এ, মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার ফলে কিন্তু 6000-এরও বেশি মানুষ মারা গেছিল এবং 2000-এরও বেশি মানুষ কিন্তু ইনজিওর্ড হয়েছিল, এটা মানে ধারণা করা হয় এটা আর কি। এবং এটাই হচ্ছে এই গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত, ঠিক আছে। দেখো কি বলছে, দ্য ফেলিওর অফ ক্যাবিনেট মিশন সো ফ্রাস্ট্রেটেড দ্য মুসলিম লীগ দ্যাট ইট ডিসাইডেড टू एक्ट अपॉन इट्स पोस्ट इलेक्शन स्लोगन कि लेकर रहेंगे पाकिस्तान, लड़के रहेंगे पाकिस्तान, वी शैल टेक पाकिस्तान बाय फोर्स। ओके, direct action day by Muslim League was observed on 16th August 1946 and it turned into the Great Calcutta Killing, যেটা আমি তোমাদের বললাম যে কলকাতার বিভিন্ন জায়গাতে এই যে সাম্প্রদায়িক দাঙ্গার যে ছাপ সেটা কিন্তু ভীষণভাবে পড়েছিল এবং মানে মুসলিম লীগের যে র্যালিটা কলকাতায় বেরিয়েছিল সেটা বলা হয় যে মানে লার্জেস্ট এভার র্যালি অফ মুসলিমস ইন বেঙ্গল। বোঝা গেল, তারা বিভিন্ন জায়গায় র্যালি করে এসে, যেটা আমাদের এখন শহীদ মিনার আছে সেখানে এসে জমায়েত করেছিল। সেখানে এই এইচ.এস. সুরওয়ার্ডি কিন্তু বিভিন্ন মানে স্লোগান দিচ্ছিল এবং উস্কানো টাইপ মানে উস্কে দিচ্ছিল, মানে সেই ইলেকট্রিফাইং একটা স্লোগান বলো
স্পিচ বলো সেই জিনিসটা কিন্তু তারা দিচ্ছিল। এবং তারপরেই শুরু হয়ে গেল হচ্ছে এই যে কিলিং যে ব্যাপারটা, এই যে কমিউনাল রিয়টস মানে যথেচ্ছভাবে মানুষকে মারা বলো, ঠিক আছে, বিভিন্ন যে কারখানা ছিল সেখানে কিন্তু বন্ধ হয়ে গেল, বিভিন্ন দোকান ক্লোজ হয়ে গেল, বিভিন্নভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা কমিউনাল রিয়টস কিন্তু হয়েছিল সেই সময় বেঙ্গলে, এবং 6000-এরও বেশি মানুষ কিন্তু মারা গেছিল। এটাই বলছে হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং। বোঝা গেল? এবং 21শে আগস্ট মানে এই জিনিসটা তো এইভাবে চলতে পারে না। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা হয়েছিল, যেটা ভয়াবহ একটা ব্যাপার হয়েছিল, মুসলিমদের ডিরেক্ট অ্যাকশন ডে পালন করা হয়েছিল 16ই আগস্ট 1946-এ। তারপরেই 21 আগস্ট 1946-এ, ঠিক আছে, 1946-এ ভাইসরয় রুল কিন্তু জারি হয়ে গেছিল। ঠিক আছে, ভাইসরয় রুল জারি করা হয়েছিল বেঙ্গলে। দেন এই দাঙ্গাটা কিন্তু স্টপ হলো, বন্ধ হলো 21শে আগস্ট। এই 16 তারিখ থেকে তোমার মানে 20 তারিখ অবধি কিন্তু মানে যথেচ্ছভাবে কিন্তু এই দাঙ্গাটা চলেছিল। ঠিক আছে, এবং 21শে আগস্ট 1946 সালে যখন ভাইসরয় রুল জারি করে দেওয়া হলো, তারপরেই কিন্তু এই দাঙ্গাটা স্টপ হয়েছিল। বোঝা গেল? তাহলে ডিরেক্ট অ্যাকশন ডে বাই মুসলিম লীগ, যেটা আমরা পড়ে থাকি, যেখান থেকে আমাদের একদম ফ্ল্যাট কোশ্চেন দেয় যে কবে হয়েছিল, তাই তো এই কোশ্চেনটাই বারবার দেয়। এবং গ্রেট ক্যালকাটা কিলিং নিয়েও কিন্তু মেন্সে কোশ্চেন থাকে, তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের এটা ডিটেলসে বললাম। তো চলো এরপরে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো একটু চটপট দেখে নিই। দ্য ক্যাবিনেট মিশন ভিজিটেড ইন্ডিয়া ইন, তোমরা জানো কবে ভিজিট করেছিল ক্যাবিনেট মিশন? মার্চ 1946-এ। Which one of the following leaders of the Congress was totally in favor of cabinet mission plan? Totally ফেভারে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, উনি কিন্তু টোটালি ফেভার করেছিলেন এই ক্যাবিনেট মিশন প্ল্যানটাকে। ওকে, ডিরেক্ট অ্যাকশন ডে অবজার্ভড বাই মুসলিম লীগ অন, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, 16 আগস্ট 1946। হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য 1946 ক্যাবিনেট মিশন? তোমরা জানো স্যার প্যাথিক লরেন্স। ঠিক আছে, রেটিং মিউটিনি ওয়াজ টুক প্লেস অন 1946-এ, তোমরা জানো রেটিং মিউটিনি হয়েছিল। সিমলা কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 25 জুন 1945। এই কোশ্চেনগুলো কিন্তু প্রিলিমিনারির জন্য এবং মেন্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ, এবং এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায়, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত স্টেট পিএসসির পরীক্ষাগুলো হয়, ইউপিএসসির পরীক্ষা হয়, সেইগুলোতে কিন্তু দিয়েছে। Cabinet Mission 1946 comprised of 3 cabinet ministers. Who among the following was not its member? এই কোশ্চেনটা তো WBCS এর ক্ষেত্রে দিয়েইছে, প্লাস ইউপিএসসি তেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। ওকে, লর্ড প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার, লর্ড ওয়াভেল না স্যার স্ট্যাফোর্ড ক্রিপস? তোমরা জানো এটার অ্যান্সার হবে লর্ড ওয়াভেল। Who among the following was the PM of Britain in 1945? তোমরা জানো যে লেবার গভর্নমেন্ট এলো 1945-এ, যার পিএম হলেন ব্রিটেনে ক্লিমেন্ট অ্যাটলি। It made its proposal in May. It still wanted a united India. There was to be federal union composed of British provinces. It is related to, এই যে কোটেশন এটা রিলেট হচ্ছে ক্যাবিনেট মিশনের সাথে। এবং লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান? ওকে, তো অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান, তোমরা জানো আমি তোমাদের বললাম যে ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা হয়েছিল, যে রেকমেন্ডেশনগুলো তারা দিয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তান স্টেট যেটা গঠন করা হবে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি ক্যাবিনেট মিশন প্ল্যানের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এবং অনেক কিছু বোঝার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হও, কারণ এই সমস্ত ভিডিও ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। এবং তোমরা যদি মনে করো, আবারও বলছি, যে WBCS 2022 সালের তোমরা সিরিয়াসভাবে এক্সামটা দেবে, তোমরা সিরিয়াসভাবে পড়াশোনা করবে, তাদের জন্য বলছি যে তোমরা যদি মনে করো আমাদের পেড ব্যাচে তোমরা জয়েন হতে পারো। ওকে,
সেখানে কিছু এক্সট্রা ফেসিলিটিস তোমরা পাবে, যার কি কি ফেসিলিটিস তোমরা পাবে সেটা নিয়ে অলরেডি কিন্তু বিশ্বজিৎ স্যার ভিডিও তোমাদের প্রোভাইড করে দিয়েছে। এই চ্যানেলে আছে সেই ভিডিও, আমি ডেসক্রিপশন বক্সেও তোমাদের সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো এবং সেখানেই নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, অতি সামান্য ফিজে কিন্তু আমরা এই পেড ব্যাচটা কিন্তু শুরু করছি 2022 সালে WBCS-কে কেন্দ্র করে। এছাড়াও ইউটিউবে ক্লাস তোমাদের বলেই দিলাম যে কবে কবে আমার ক্লাস আছে এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস আছে। ওকে, চলো তাহলে সকলকে থ্যাংক ইউ, ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চলো টাটা।